আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টার দিকে শ্রদ্ধা জ্ঞাপনের সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা, নতুন মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের আন্দোলন নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, তারা লড়াই করতে থাকুক। স্থগিত হওয়া গাইবান্ধা ৩ সংসদীয় আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ময়নুল হাসান সাদিক। জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। নেতাকর্মীদের বাড়িতে হামলা, নির্যাতন ও নতুন করে মামলা দায়েরের অভিযোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। ৩০ ডিসেম্বরের মতো একতরফা নির্বাচনের পায়তারার প্রতিবাদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান ঐক্যফ্রন্টের এই প্রার্থী। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সদ্য ঘোষিত মজুরি কাঠামো বৈষম্য নিয়ে শ্রমিক আন্দোলনের পঞ্চম দিনে আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শ্রমিক সহ আহত হয়েছে অন্তত ২০ জন। বৃহস্পতিবার সকাল ৮:৩০টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের আশুলিয়ার বেরুন এলাকায় শারমিন গ্রুপের শ্রমিকরা কর্মবিরতি দিয়ে সড়কে বেরিয়ে পড়ে। এ সময় তারা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়। পরে বিজিবি ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতিতে ১ ঘণ্টা পর টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করে। তবে কিছুক্ষণ আন্দোলনের পর প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যায়। কালশীতেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা, পরে মালিকপক্ষের আশ্বাসে রাস্তা থেকে সরে যায় তারা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা মায়া ডেগুইতোকে অভিযুক্ত করেছে ফিলিপিন্সের আদালত। এতে ৩২ থেকে সর্বোচ্চ ৫৬ বছরের কারাদণ্ড হতে পারে তার। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির সাবেক ম্যানেজার মায়া ডেগুইতোকে দুর্নীতি ও অপকর্মের ৮টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। প্রতি অভিযোগে ৪ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি তাকে $১০,৯০,০০,০০০ জরিমানা করে ম্যানিলার আদালত। প্রতিক্রিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে ডেগুইতো বলেছেন, এই অপকর্ম তার অজান্তেই ঘটেছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গোপনীয় সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের $৮,১০,০০,০০০ ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের ম্যানিলা শাখায় স্থানান্তর হয়। পরে যা ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। এই অপকর্মের সময় আরসিবিসি ম্যানিলা শাখার ম্যানেজার ছিলেন মায়া ডেগুইতো। বিশ্বের সর্ববৃহৎ ব্যাংক জালিয়াতির এই ঘটনায় ওই বছরই আরসিবিসিকে প্রায় $২ কোটি জরিমানা করে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক। বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর বারিধারা এলাকা থেকে একটি প্রতারক চক্রকে গ্রেফতার করেছে সিআইডি। মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিরা বেকার যুবকদের টার্গেট করে ট্রেনিংয়ের নামে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেয়। চাকরি প্রার্থীরা অভিযোগ করেন, টাকা নেওয়ার পর তাদের নানা ধরনের ভয়ভীতি দেখায় এসব প্রতারকরা। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে সিআইডি। এদিকে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে ভুয়া কাস্টমস কর্মকর্তা তার ২ জন পিএসকে আটক করেছে সিআইডি। আসামিদের কাছ থেকে কাস্টমস কমিশনারের ভিজিটিং কার্ড, বিভিন্ন ব্যাংকের চেকের পাতা এবং প্রতারণার কাজে ব্যবহার করা মোবাইল জব্দ করা হয়েছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।